ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হলো আজ। বছর জুড়ে আলোচনায় ছিল নির্বাচন ও সংস্কার ইস্যু। এছাড়া মব সন্ত্রাস, খুন, সংঘর্ষ ও চাঁদাবাজি সামাল দিতে হিমশিম খায় সরকার। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সামলে উঠতে পারেনি সরকার। বিতর্ক রয়েছে ঢালাও মামলা নিয়ে। তবে এত কিছু ছাপিয়ে আশা দেখাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা। জুলাই ঘোষণাপত্রের পর আসছে জাতীয় সনদও। কিছু অনিশ্চয়তাও দেখছেন বিশ্লেষকরা। এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন সরকার প্রধানের। তারপর থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে এই সরকার। আজ এই সরকারের ১ বছর পূর্ণ হলো। গত ১ বছরে এই সরকারের সফলতা কি আর ব্যর্থতাই বা কোথায়, আজকের বিশ্লেষণে থাকছে তার সবকিছুই। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরের দুদিন সরকারবিহীন ছিল দেশ। রাজপথ থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখলে ছাত্র জনতার। যেন বিপ্লবী জনগণই দেশের অঘোষিত পাহারাদার। ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যায় সেনাবাহিনী। এই অবস্থায় ৮ই আগস্ট যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ফ্রান্স থেকে ফিরে রাষ্ট্রের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে যেন অনেকটা হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। সাধুবাদ জানায় ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ওদিন রাতেই বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। শপথ নেন অন্যান্য উপদেষ্টারাও। শুরু হয় এক ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। যুদ্ধোত্তর একটা অবস্থা যেই সময়টা কাটে, সেই সময় আমরা ছিলাম। সেইখান থেকে দেখেন আমরা একটা স্ট্যাবল একটা জায়গায় এসেছি। জনগণ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং ইন্টারিম গভর্নমেন্ট, আমরা বলবো যে আমাদের অর্জন অনেক। শুরুতেই সরকারকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। কার্যত পুলিশবিহীন দেশ, মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা, দাবি আদায়ে নানা আন্দোলন, অচল অর্থনীতি, দাপ্তরিক অসহযোগিতার মধ্যে ছিল গণহত্যা ও খুন-গুমের বিচারের চাপ। এরই মধ্যে বিচার সংস্কার ও নির্বাচনে গুরুত্ব দিয়ে এগিয়েছে সরকার। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারের কাজ আসে সবার আগে। কয়েকশো মামলা হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে। ধরা পড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। তবে অগ্রগতি নেই ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে। ১৪০০ জনের মতো খুন হয়েছে, তার মধ্যে ১৫ জনের খুনের বিষয়ে ট্রায়াল হয়েছে। শেখ হাসিনার ট্রায়াল শুরু হয়ে গেছে। আমরা শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে চাচ্ছি এবং আমরা বলছি যে তাকে এই ট্রায়াল ফেসই করতে হবে। সংস্কারেও ১ বছরে বেশ অগ্রগতি সরকারের। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যে পৌঁছানোর চূড়ান্ত পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন অপেক্ষায় তাতে সই হওয়ার। সংশয় কেটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে আসছে তফসিল। আমরা তো অনেক বছর ভালো ইলেকশন দেখি নাই, আমরা যাতে একটা ভালো ইলেকশন দেখতে পারি এবং সেই অনুযায়ী প্রিপারেশন হচ্ছে। অনেকগুলো কাজ অলরেডি আমরা নিচ্ছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেছে জুলাই ঘোষণাপত্র, যাতে গুরুত্ব পেয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান, সংস্কার, বিচার এবং নির্বাচনের অভিপ্রায়। এতে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই শহীদদের ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। জুলাই শহীদ ও আহতদের তালিকা করতে বেগ পেতে হয় সরকারকে। ৭৭৫ শহীদ এবং প্রায় ১৪,০০০ আহত পরিবার পেয়েছে সহায়তা। গুরুতর আহতদের চিকিৎসায় পাঠানো হয় বিদেশে। ভঙ্গুর অর্থনীতিতে গতি এসেছে কিছুটা। বিগত সরকারের $৪০০ কোটি বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। একই সাথে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $৩০ বিলিয়ন। কমেছে মূল্যস্ফীতি, রেমিটেন্স বেড়েছে রেকর্ড পরিমাণ। তবে দ্রব্য মূল্যের লাগাম টানতে হিমশিম সরকার।
ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল, আমাদের বিনিয়োগ এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে, যদিও এখনও আমরা ওই জায়গায় আসি নাই। স্বাধীন বিচার ব্যবস্থা শক্তিশালী করা, পুলিশের সংস্কার, সিপিসি ও সিআরপিসিতে পরিবর্তনও চোখে পড়ার মতো। বাতিল হয়েছে আগের সরকারের দমনমূলক সাইবার নিরাপত্তা আইন। মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে ইন্টারনেটকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও বছরের বেশিরভাগ সময় ছিল নাজুক। মব সন্ত্রাস ছিল ভয়াবহ। খুন, সংঘর্ষ, ছিনতাই ও রাজনৈতিক সহিংসতাও কম নয়। চলে চাঁদাবাজি। এ নিয়ে বিতর্কের মুখে স্থগিত করা হয় কেন্দ্র বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি। আছে সরকারের বিরুদ্ধে তরুণদের দল এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ। নিজেদের স্বার্থ নিয়ে একাধিকবার মুখোমুখি দাঁড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। সরকারের উদ্যোগে বারবার আলোচনায় সেই পরিস্থিতি অনেকটাই উতরে গেলেও সংঘাতে হতাহতের ঘটনা বিচলিত করেছে সাধারণ মানুষকে। এইরকম একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর সেই রাষ্ট্রটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা খুব সহজ কাজ ছিল না। যে কেউ এই সময় দায়িত্ব গ্রহণ করলে তাদেরকে একটা কঠিন অবস্থার মোকাবেলা করতে হতো। আছে কূটনৈতিক সাফল্য। এক দেশ কেন্দ্রিক কূটনীতি থেকে বের হয়ে বিভিন্ন দেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে এগিয়েছে সরকার। ছিল সার্কের পুনরুজ্জীবিত করার চেষ্টা, আসিয়ানের সদস্য পদের জন্য তোড়জোড় এবং মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নে তৎপরতা। একই সাথে চেষ্টা ছিল বিদেশি বিনিয়োগ আনার। দেশে বড় সম্মেলন করে সেই বার্তাও দেয়া হয় আন্তর্জাতিক ব্যবসায়ী মহলে। সবশেষ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোয় এসেছে স্বস্তি। যদিও কি বিষয় সমঝোতা বা চুক্তি হয়েছে তা পরিষ্কার না করায় আছে সমালোচনা। আন্তর্জাতিক পর্যায়ে সবসময় তারা স্টেবিলিটি চায়, বিশেষ করে যারা ইনভেস্টর। একটা পন্থা যেটা আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই যে একটা নির্বাচিত সরকার আছে কিনা। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তেমন অগ্রগতি নেই। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতের প্রতিশ্রুতি এলেও মিয়ানমারের সাথে বৈঠকে আসেনি সমাধান। উল্টো 1 বছরে ঢুকেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। উদ্বেগ বাড়িয়েছে ভারতের পুশ ইনো। দ্বিপক্ষীয় চেষ্টা করেছি, ত্রিপক্ষীয় চেষ্টা করেছি, আন্তর্জাতিক পর্যায়ে আইসিজে, আইসিসি, এগুলো সবই ঠিক আছে। আমার মনে হয় সময় এসেছে যে নতুন কোনো অ্যাপ্রোচ তৈরি করা। বিগত সরকারের আমলে গুমের বিচার নিয়ে তৎপর সরকার। প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। খোঁজ মিলেছে একাধিক আয়নাঘরের। বেরিয়ে আসে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য। তবে এসেছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য এবং প্রতিহিংসা থেকে হয়রানির অভিযোগও। সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের হয়েছে বেশ কিছু সংস্কার ও পরিবর্তন। বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে বঞ্চিত কিংবা অবহেলিতদের। জবাবদিহির মধ্যে এসেছে সরকারি বিভিন্ন দপ্তর। ঘুষ নেয়ার প্রবণতা বন্ধ না হলেও যে কোনো বিষয়ে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস তৈরি হয়েছে জনগণের মধ্যে। তবে এর নেতিবাচক প্রভাবও পড়েছে সমাজে। কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে বিতর্কও সামনে এসেছে। মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি এক ধরনের ব্যাপকভাবে সংগঠিত হয়েছে বা হচ্ছে, এখনো অভিযোগ আছে, অনেক ব্যর্থতা আছে, ঘাটতি আছে, সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই। বছর শেষে বেশ কিছু অনিশ্চয়তাও আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি আছে আওয়ামী লীগ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ও। আমার তো প্রশ্ন, এইরকম একটা দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার কতটুকু সহানুভূতি পেতে পারে। যত তাড়াতাড়ি রাজনৈতিকভাবে এই জিনিসটা দেখে সমাধানে যাবে, তত আমার মনে হয় আমরাও বুঝতে পারবো যে আচ্ছা এই পার্টির ভবিষ্যৎটা কি। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের আগে আরও 6 মাস থাকছে অন্তর্বর্তী সরকার। এ সময়ে সংস্কার ও বিচারের আরও অগ্রগতির কথা বলছে সরকার। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কিন্তু এই সরকারের হাত ধরেই গত 1 বছরে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে একমত বেশিরভাগ মানুষ। কিন্তু সেই যাত্রার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। কারণ এই সরকারের নেয়া নানা দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল কী আসে তার বেশিরভাগই নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারগুলোর আন্তরিকতার উপরই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।